আজকে কি সিপিআইএম যদি রাস্তায় র্যালি করতে চায়, ব্রিগেড জনসমাবেশ করতে চায়, সেই ছবি ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, আন্দোলন সংগ্রাম সবকিছুরই জোয়ার ভাটা আছে, কখনো ওই কোনো কখনো পিছুনো। আসল কথাটা হচ্ছে মানুষের মন জয় করা। 3 দশকেরও বেশি যারা পলিটিক্স নিয়ন্ত্রণ করলো পশ্চিমবাংলায়, আজকে তাদের এত গুরুত্ব কমে যাওয়া, এটাকে কি আপনি মানে আদর্শগত ব্যর্থতা বলবেন? আমি বলছি গুরুত্ব তো কমেনি, এখনো এই যে কালকে ধর্মঘট হলো শ্রমিকদের দাবিতে, শ্রম আইন বাতিলের দাবিতে। এই ধর্মঘটে তো কালকে রাস্তায় কারা ছিল? লাল ঝান্ডা ছিল। আগের 21-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর একজন প্রার্থীও জিততে পারলেন না, বেশিরভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। মানুষের কাছে পৌঁছানোর দায়টাও তো রাজনৈতিক দলের। মানুষকে বাদ দিয়ে আপনি শুধু আদর্শ আঁকড়ে ধরে কতদিন এই রাজনীতি টিকে রাখবেন? মানুষকে বাদ দিয়ে হয়নি। আপনি একটু বললেন ব্রিগেডের সমাবেশ হতো, ব্রিগেডে তো সমাবেশ হয়েছে, শুধু যুবরা 7ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশ করে। তো আজকে দেখুন বাংলাদেশের নির্বাচন হলো, ফলাফল ঘোষণা হচ্ছে, কাউন্টিং চলছে, হ্যাঁ, একদল জিতছে একদল হারছে, কিন্তু কি ওই দেশেরই মানুষ কি বলছে, ওই দেশের সংবাদ মাধ্যম কি বলছে? এটা ভোট হয়েছে, প্রকৃত ভোটাররা ভোট দিতে পেরেছে? আপনি কি বলতে আমি চাইছেন? আপনাকে বলছি, ভোট দিতে পারলে, এই রাজ্যের মানুষ যদি সত্যিকার ভোট দিতে পারে, তাহলে সিপিআইএম অনেক আসন পাবে। অবশ্যই অবশ্যই আপনাকে এটা চ্যালেঞ্জ করে বলছি, আপনি এটা দেখুন মানুষের অধিকারে কে আজকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে, কৃষকের ফসলের ন্যায্য দামের বিরুদ্ধে, ছাত্রদের দাবি, শিক্ষার দাবি, কর্মচারীদের দাবি, সাধারণ মানুষের দাবি, মধ্যবিত্তর দাবি, ছোট ব্যবসায়ীদের দাবি, এগুলি নিয়ে আন্দোলন করে কারা প্রতিষ্ঠা করছে? এই হিসেবে সাথে কথা বলছি, কেন আমরা হুমায়ুন কবিরের সাথে কথা বলছি, বা আরো কয়েকজনের সাথে, আপনার নাম বলছেন না, আমি আরো অনেক ছোট ছোট দলের সাথে কথা বলছি। আমরা কথা বলতেই রাখবো। মানুষের সাথে মত বিনিময় করলে আমরা শিখবো। আমাদের যেটা আপনি বললেন, আমরা আমাদের কিছু তো ভুলভ্রান্তি আছে, সবকে ওরা অন্যায় করেছে। আমি ঠিক এই পয়েন্টে আসতে চাইছিলাম যে দেখুন, আপনার কাছ থেকে আমি যেটা আবার বলছি, যে আমি যেটা বুঝলাম যে আপনি একটা জায়গায় বলছেন যে আমরা কখনো আমাদের ধাক্কা খেয়েছি, আমরা রাজনৈতিক ভাবে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছি, কিন্তু আমাদের আদর্শ থেকে আমরা সরিনি। যখন পুরো পাওয়ারে ছিলাম, 187টা আসন একা সিপিআইএম পেত, তখনও আমাদের যা ছিল আদর্শ আজকেও তাই আছে। কিন্তু এই যে সরে আসতে হলো, মানুষ প্রত্যাখ্যান করলো, আপনি নিজেই বলেছেন দল পর্যালোচনা করেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা বদলেছি। আমি সেটাই বলছি যে এই বড় বড় ভুলগুলো কোথায় ছিল, অন্তত একটা দুটো। যেমন আমার মনে আছে একবার ওই জ্যোতিবাবু বলেছিলেন না যে আমাদের প্রধানমন্ত্রীতে না যাওয়াটা ঐতিহাসিক ভুল ছিল। তাহলে এই গত কয়েক বছরে সিপিআইএম আরো কিছু তো ভুল করেছে, ঐতিহাসিক না হোক। কোনো কিছু ভুল ত্রুটি আমরা, আমাদের যখন বামফ্রন্ট সরকারের পতন হয় 11 সালের পর, আমাদের পার্টি কনফারেন্সে, রাজ্য সম্মেলনে বামফ্রন্ট সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আমরা একটা দলিল বের করেছি, এটা মিডিয়াকেও দিয়েছি, আপনি আবার দেখেছি। আমাদের সরকার পরিচালনায় কিছু ত্রুটি ছিল, কিছু সিদ্ধান্ত ছিল, যে সিদ্ধান্ত আমরা মানুষ যে অংশের জন্য কাজ করছি, ভালো কাজ করছি, সেই মানুষকে না বোঝানোর ফলে মানুষ বিভ্রান্ত হয়েছে। আমাদের অনেক শ্রেণী মিত্র তারা আমাদের ভুল বুঝেছে, যেমন এখন আজও আছে। এই যে মাইনরিটির কথা বলছেন, এসসি, এসটি, ওবিসি, এই গরিব মানুষ, কৃষক, এই যে নন্দীগ্রামের প্রশ্নে, সিঙ্গুরের প্রশ্নে ওরা ভুল বার্তা দিয়ে মানুষকে বোঝালো যে ওরা কৃষক বিরোধী। তারপরে কি হয়, পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হয়। 2006, 7, 8 থেকে 2020 সাল পর্যন্ত মমতা ব্যানার্জি বুঝিয়েছে যে 2007 সালের 14ই জানুয়ারি নন্দীগ্রামে যে ঘটেছে, সবটা ঘটিয়েছে সিপিআইএম। আর 2021 সালে যখন ওনার লড়াইটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তখন তিনি অন ক্যামেরা বলছেন ওই 2007 সালের 14ই জানুয়ারি এখানে যা যা করেছে সব অধিকারী পরিবার করেছে। এটাও তো নিশ্চয়ই আপনি কথাটা বলছি। তাহলে শিক্ষাটা কি দাঁড়ালো? আমরা কথাটা বলে গেছি 2007 সাল থেকে, 2007 সাল থেকে 14 বছর একটা কথা বলেছি, মুখে ফেনা উঠেছে, কেউ মুখ ভুলেই গেছে, আপনিও ভুলে গেছেন। ওই 14 সালে, 27 সালের 14ই জানুয়ারি অনেকে মনে রাখে সিপিএম কে আক্রমণকারী, এটা মনে রাখে। এখন দেখেন না, ভের করে সে ভাঙা রেকর্ড বাজায়, রবীন্দ্র সরোবর কি হলো, ওই বিজন সেতু কি হলো, ওই বামুন আমাদের বর্ধমানের সাইবাড়ি কি হলো, এখানে কি হলো, এইসব বলে যায়। পুরনো ঘাটে
ওই একবার তারপরে মরিচ যাবে মরিচ যাবে, হ্যাঁ। যেগুলি সলিউশন হয়ে গেছে সবগুলি আদালত থেকে আরম্ভ করে লোকসভা বিধানসভা কেন্দ্র সবগুলি সম্পর্কে উত্তর পেয়ে গেছে, সব মুরারজি দেশের দিকে সব পেয়ে গেছে বাণিজ্য বিধি সম্পর্কে। তা সত্ত্বেও সেইগুলি ভ্যানের ভ্যান করে আনে। আর আমরা যখন কোনো জায়গায় যখন আমাদের ব্যর্থতা আসে বা আমাদের পরাজয় ঘটে বা আমরা পিছু হটি, আমরা যদি পুরনো কিছু বলতে যাই তখনই বলে এইসব পুরনো কথা বলবেন না। আমার কথা হচ্ছে শিক্ষাটা আপনি যেটা বলেছেন, আমরা বামফ্রন্টের সরকার পরিচালনা আমরা ত্রুটি করেছি। নন্দীগ্রাম নিয়ে, সিঙ্গুর নিয়ে আমাদের আরো বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করে সেগুলি করা উচিত ছিল। আমরা বলেছি আর যাতে ভবিষ্যতে না হয় তার জন্য 2000 আমরা যখন আবার বামফ্রন্ট সরকার চেয়েছিলাম 2016 সালে যা করাটা তা অবশ্যই তখনই বলেছিলাম ওখানে যা যা ভুলগুলি হয়েছে সবগুলি আমরা ইস্তাহারে দিয়েছিলাম, ওইগুলি পুনরাবৃত্তি হবে না, নতুন পন্থা নেব। তেমনি হচ্ছে মানুষকে সঙ্গে নেওয়া, মানুষকে কিছু দেওয়া মানে সে সঙ্গে থাকবে না, তার থেকে একটু কিছু বেশি দিলে বা দেব প্রতিশ্রুতি দিলে। এখন যখন চলতে থাকে না 1500 টাকা দিচ্ছে শুভেন্দু অধিকারী আমরা আসলে 3000 দেবো, এই প্রতিশ্রুতির কোনো মানে নেই দেওয়া। এই যে মমতা ব্যানার্জি হঠাৎ করে বাজেট বক্তৃতায় বললো অগাস্ট থেকে হবে বেকার ভাতা, আবার যখন এখানে ধাক্কা খেয়েছে এখন বলে এপ্রিল থেকে হবে। কথাগুলি বুঝুন তো, বাজেট বক্তৃতায় বললো, অ্যাসেম্বলিতে যে দাঁড়িয়ে বলতে পারে? আপনারা প্রশ্ন তুলছেন না, কেউ প্রশ্ন তুলছেন না। এই বাজেট অ্যাসেম্বলি হচ্ছে যখন সেশন চলে তখন অ্যাসেম্বলি হচ্ছে হাইয়েস্ট বডি, কোনো ডিক্লারেশন দিতে হলে তাকে অ্যাসেম্বলিতে দিতে হবে। উনি বাইরে এসে বলছেন এপ্রিলে হবে, আর অ্যাসেম্বলির বাজেট বক্তৃতায় চন্ডিমা ভট্টাচার্য বললেন অগাস্ট থেকে হবে। মানে কি এই ধরনের কথা না। আমরা বামপন্থীরা সরকারে থাকি, আন্দোলনে থাকি, সংগ্রামে থাকি, আমরা একটা সবকিছু দিয়ে একটা নীতি আছে, পলিসি আছে। যখন ফ্রন্ট করি তখন আছে, বোঝাপড়া করি তখন বলি বাবা এইটুকু বলবো এইটুকু। প্রত্যেকটি দল আলাদা, তার আলাদা কর্মসূচি আছে, আলাদা গঠনতন্ত্র আছে, আলাদা নেতৃত্ব আছে। আমরা তাদেরকে সক্রিয়তাকে সম্মান দিই। আমরা বড় ছোট আমরা মনে করি না, আমাদের সবার সমান অধিকার। আমরা যে লেফট ফ্রন্টের মিটিংয়ে আমি দীর্ঘদিন বলেছি, কোনোদিন বিমান বোস বলেনি যে বাংলা বোর্ডের ছোট, বিপ্লবী বাংলা বোর্ডের ছোট দল, এই আরসিপিআই ছোট দল, বলসেভিক পার্টির ছোট দল, এমনকি ওই যে বর্ণালী মুখার্জির সিপিবি, ছোট বড় কোনো ব্যাপার নেই, সবার মতামত নেই। এই প্রস্তাব হলো, এই আলোচনা আপনার মতামত বলুন প্রত্যেকটি দলে। সুতরাং আপনি যেটা বললেন যে 34 বছরের ভুল, হ্যাঁ ভুল ছিল। আমরা এর মাঝখানেও বলেছি কেন্দ্রীয়ভাবে ভুল, আমরা পরে পর্যালোচনা করেছি। 96 পরে যে ঘটনা ঘটেছে তারপরে তো আমরা এগোচ্ছিলাম, হয়নি, পরিস্থিতিতে পারমিট করেনি। আজকে যে বাইপোলার একটা পরিস্থিতি ধরুন আমাদের রাজ্য রাজনীতিতে, তখন আপনারা যে পয়েন্টগুলো নিয়ে এগোচ্ছেন সেই পয়েন্টগুলো নিয়ে দাগ কাটতে পারবেন? আমাদের পয়েন্ট কি? আমরা তো সকলের খাদ্য, সকলের বস্ত্র, সকলের বাসস্থান, সকলের শিক্ষা। কোন বাংলায় যেখানে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি? এইটাই তো হচ্ছে, আমাকে তো বিকল্পটা বলে যেতে হবে। মানুষ যখন ধাক্কা খাবে ওখানে চলতে চলতে গিয়ে যখন দেখবে যে ওখানে মন্দির মসজিদে তা খাবার দিচ্ছে না, যেটা বিবেকানন্দ বলেছিল যে এখানে যে এপারে আমাকে আমার জীবদ্দশা দিতে পারে না, সে স্বর্গে গেলে আমাকে উপকার করবে, সেটা আমি বিশ্বাস করি না। বিবেকানন্দের নাম তো 12ই জানুয়ারি সবাই ব্যবহার করে, তো 12ই জানুয়ারি পালন করে, তার কথা শুনে যারা সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা লিখেছেন, বড় বড় ছবি আঁকিয়ে পুজো করে, কিন্তু রাজ্য করে না কেউ। সুতরাং আপনি এটা বুঝে নেবেন, আমরা যেটা গ্রহণ করছি সেটা যদি পানি মানুষের সাফল্য, ব্যর্থতা আমাদের, এটা আমরা এইভাবে দেখি। আমাদের ব্যর্থতা কেন হলো না, মানুষকে বোঝাতে পারলাম না, যেটা আপনি শুরু থেকে বলছেন মানুষকে বোঝাতে পারছেন না। মানুষকে বোঝাতে না পারাটা আজকাল মিডিয়ার যুগে, এখন 4টে ট্রেন্ড, 4টে শক্তি কাজ করছে। আগে বলতাম মিডিয়া পাওয়ার, মাসল পাওয়ার, তারপরে হচ্ছে মানি পাওয়ার, এই 3টে বলতাম। এখন আরেকটা যুক্ত হয়েছে মেশিনারি পাওয়ার। মেশিনারি, রাইট ফ্রম ইলেকশন কমিশন টু একেবারে সিবিআই, ইডি, এনআইএ থেকে শুরু করে আরো মেশিনারি, আমি সব নাম করছি না। এই মেশিনারিগুলি যুক্ত হয়ে আপনি যেটা বলছেন রেজাল্ট কেন হচ্ছে না, আপনি জমায়েত করছেন, ব্রিগেডে জমায়েত করছেন, এত হাজার হাজার, আপনার দেখাবেন নাকি, দেখাচ্ছে নাকি? এই যে মালদাতে যে মীনাক্ষী মুখার্জি বক্তৃতা দিয়ে এলো কয়েকদিন আগে, রামপুরহাটে যে বক্তৃতা দিয়ে এলো, জমায়েত দেখাবেন নাকি? দেখেছে কোনো টিভি? জমায়েতে তো লোক হচ্ছে না, জমায়েতে হচ্ছে না, আরে মানুষের ভরসা হবে কেন? আপনি যদি ভোটিং মেশিনে আজকাল মিডিয়াতে সবাই মিডিয়াতে, কালকে একজন বলছিল 1 কোটি 1.5 কোটি লোক আমার কথা শুনে, একটা পোর্টাল থেকে বলছি 1.5 কোটি লোক শুনে। এই যে 1.5 কোটি লোকের কাছে যাওয়া, এই যে পোর্টালে 1.5 কোটি লোক শুনে মানে 1.5 কোটি, আর আমি যে মিছিলে যাচ্ছি কত ভালো জমায়েত হচ্ছে, মানে ব্রিগেডে জমায়েত করলে কত 10 লাখ, পশ্চিমবাংলায় ভোটার কত এখন 7 কোটি 63 লক্ষ। তো 7 কোটি 63-র মধ্যে 10 লাখ দিয়ে কি হবে? সিন্ধু তো বিন্দু,
করে পাবেন নেই। এগুলি একটু করেন কেন? ভরসা তোলার জন্য। ওই যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা বলবে যে আমি একা নই, আমার পেছনে ১০ টা আমি বলছি রবীন বাবু, ভরসা। ধরুন ২১-এর নির্বাচনে কোনো আসন পায়নি সিপিআইএম বামপন্থীরা, এবার ২৬-এর নির্বাচনেও যদি আসন না ফেরে, হ্যাঁ, রাজ্য রাজনীতিতে কোন অবস্থানে চলে যাবে সিপিআইএম, সেটা নিয়ে আপনারা কোনো পর্যালোচনা করেছেন? আমরা মানে ইটস আ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল। পর্যালোচনা হয় ফলাফলের পর, পর্যালোচনা আগাম পর্যালোচনা হয় না, বুঝতে পারেন? এটা নিয়ে আগাম কোনো প্রিকশনারি মেজার মেজার নিয়েছেন কিনা সেটা বলতে পারি। আমরা এই ব্যাপারে তো বললাম, আমরা এটা জানি আমাদের স্ট্রেংথ কোথায়, আমাদের দুর্বলতা কোথায়, আমরা কোথায় এগোতে পারি, কোথায় পিছুতে পারি, এই মূল্যায়ন আমাদের সবসময় করতে হচ্ছে। অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা চলছে। দেখবেন আমাদের অনেকে বলতো এই আপনাদের সব পুরনো লিডার দিয়ে চলছে না, আপনারা সব তরুণ আনছেন না। এখন তরুণ নিলাম, মীনাক্ষী মুখার্জিকে দাঁড় করলাম, মমতা ব্যানার্জি প্রচারে একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ আর মমতা ব্যানার্জি, তারপরে চতুর্থ প্রচারে হয়ে গেছিল ২০২১-এ মীনাক্ষী মুখার্জি। কবে হঠাৎ করে এলেন, কিন্তু ভোট পেলে কত 2.64%। এটা কি আপনি জানেন? যে ৬,৭৬৪ ভোট পেয়েছিল। কোথায় রাখবেন? এত প্রচারে তুঙ্গে আছে। মানে মমতা, কিন্তু ওই ভোটটাতে আপনারা খুশি হচ্ছেন কেন? না আমি খুশি হচ্ছি না, আমি এটা খুশি হচ্ছি না, উল্টোটা বললাম আপনাকে। প্রচারের তুঙ্গে আছে, মানুষ যেমন যাচ্ছে ওকে মানে আবাহন করছে, সংবর্ধনা দিচ্ছে, মহিলারা এসে রিফ্লেক্টেড হচ্ছে না, কিন্তু ভোটে রিফ্লেক্টেড এই হচ্ছে। পয়েন্টটাকেই গভীরে ভাবতে বলছি যে পশ্চিমবাংলা দিয়ে শুরু হয়েছিল ৭২ সাল দিয়ে এই নির্বাচন প্রহসনে পরিণত করা। আজকে সারা দেশে হরিয়ানার রেজাল্টের পর, মহারাষ্ট্রের রেজাল্টের পর, কর্ণাটকের বাই ইলেকশনের পর কেন মানুষের মনে প্রশ্ন দেখা দিচ্ছে, বিহারের নির্বাচনের মনে প্রশ্ন দেখা দিচ্ছে। এটা যা ছিল সিপিআইএম বা কয়েকটা দলে, এটা আজকে সমস্ত বিরোধী দল এই প্রশ্ন তুলছে কেন, এটা আলোচনা করি। আমি সিদ্ধান্ত আসছি না এখন। কিন্তু এই আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, দলের জন্য। আমরা গভীরে গিয়ে আলোচনা করছি। আর আমি যদি বলতে পারি আমি এই বিষয়ে আমার কনসেন্ট্রেশন হচ্ছে সবচেয়ে বেশি, যে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি, কিন্তু ভোটে পাচ্ছি না। এটা কেন? এটা আগে ছোটবেলায় আমাদের একটা স্লোগান ছিল, যে মান কালিয়ে লাল ঝান্ডা, ভোট কালিয়ে তেরঙ্গা ঝান্ডা। ছোটবেলায় আমাদের বোঝাতো এবং আমরা স্লোগান দেখেছি। আমি যখন বস্তিতে গেছি তখন আমাদের বলতো, তোমরা দাবি আদায় করবে, তোমাদের সাথে আছে, ভোটের সময় তোমরা ভোটের জন্য আসবে না, ভোটটা আমরা আমাদের পথে দেবো, আমরা কংগ্রেসকে যোগ দেবো। এটা তো একসময় ভোগ করেছি। আবার সেই লোকগুলি ৬৭ সাল থেকে যখন ভাষা পাচ্ছে, ওই যে আমার সলিল চৌধুরীর গান, মনের ভাষা দিতে হবে, ভাষা জোগাতে হবে, প্রতিবাদের ভাষা, প্রতিরোধে আশা, এই ভাষা থেকে আশা, এই ভাষা থেকে যখন আশা আসে, এই আশাটা হচ্ছে, আশাটাতেই আমাকে সবসময় মানুষের সমর্থন, এটা যদি পাই, এই আশা আরো শক্তিশালী, আশাটাই তখন প্রয়োগ করে। তখন আমার মেয়ে বলে যে সবসময় যে কোনো ঘটনায় সবসময় সবটা সাফল্য পাবে না, প্রথম তুমি স্লোগান তুলবে, তারপর তুমি একটু এগোবে, তারপর প্রত্যাশা তৈরি করবে, প্রত্যাশা থেকে আজকে তোমার অ্যাটেম্প। আপনার কি মনে হয় যে ২৬-এর ছবিটা একটু হলেও ঘুরবে? ২৫-এর ২১-এর ব্যর্থতা ঢেকে দেবে ২৬? প্রতিটি বছর যাচ্ছে, প্রতিটি দিন যাচ্ছে, আরো ছোট করে বলে প্রতিদিন যাচ্ছে। এখন দিন না, আমি আবার একটা কথা বলি বিজ্ঞানের অগ্রগতিতে, এতদিন ছিল ওয়াইএমটি, এখন ওয়াইএমডি না, এমএসএম। কি আগে ছিল ইয়ার মান ডে, এখন মিনিট সেকেন্ড মোমেন্ট। এটা জায়গা করে নিচ্ছে মিনিট সেকেন্ড মোমেন্ট। ১ মিনিট আগে যে ঘটনাটা আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, ১ মিনিট পরে দেখবেন এটা পাল্টে গেছে। আপনাকে একটা উদাহরণ দিই, অরুণাচলের ইলেকশনে সুপ্রিম কোর্টের রায় হয়েছে যে বিজেপি যে সরকার করেছে এটা বেআইনি। আমরা হইচই করলাম, কিছুক্ষণ পরে ৮ ঘন্টা পরেই রিপোর্ট হলো অমিত শাহ ওখানে চলে গেছে, যারা বিজেপিতে যোগ দিয়েছিল, মানে কংগ্রেস থেকে, তাদেরকে পদত্যাগ করে সবগুলিকে বিজেপিতে নিয়ে আবার সভা গঠন করেছে। ৮ ঘন্টা সুপ্রিম কোর্টের রায়, ৮ ঘন্টার মধ্যে পরিস্থিতি বদল হয়ে গেল। এখন দ্রুততা, পৃথিবী যুগ হচ্ছে, এখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে মিনিট সেকেন্ড মোমেন্টে। এখন আর ইয়ার মান ডে বলে না। আপনি যদি আজকে না করেন, এই মুহূর্তে কোনো ব্যবস্থা না নেন একটা জায়গায়, তাহলে আপনি পিছিয়ে গেলেন, অনেকদিন পিছিয়ে। কতদিন পিছিয়েছেন আপনি জানেন না। সময় নিতে হবে। আমাকে একটা খবর দিন, সিপিএম এর কোনো মানে ইউনিক স্ট্র্যাটেজি,
যেটা এর আগে কখনো সিপিএম করেনি, অথচ আমি এবারে আপনাকে বলছি তো 26 মানুষকে এই যে বললো এখন 20,000 মিটিং করছে, সব গ্রামে গ্রামে গিয়ে সমস্ত বৈঠকি সভা করছে, প্রশ্ন উত্তর। এই যে কুচবিহার থেকে আমাদের কামারহাটি এই যে পদযাত্রা হলো, এটা ভাবতে পারছেন? এটা নতুনত্ব। আগে করেছে বিমান বসুর নেতৃত্বে, খোলা থেকে কলকাতা পদযাত্রা করছি, কুচবিহার থেকে 84 সালে কলকাতা পদযাত্রা করেছি, সেটা সরকারে থাকার সময়। আর বিরোধী থাকার সময় একবার ইনসাফ যাত্রা করলো যুবরা, আর পার্টি করলো এই কুচবিহার থেকে কামারহাটি। তার প্রতিটি এলাকা ধরে গ্রাম গঞ্জ শহর রিফ্লেকশনটা ব্যালট আমি ব্যালটে হবে এইটাই বা বলছি, আরে ব্যালটে ইভিএম এ হবে, এটা কিভাবে নিশ্চিত? যে করা যায়, এই বাজারেও করা যায়, সেটা তো আমরা দেখালাম মুর্শিদাবাদে। ওই যে ছেলেটা জিতলো, জেতার পর তাকে যে তারপর আবার তৃণমূলে চলে গেল। আরে নিয়ে গেল। আপনি দুই দিক দেখবেন, একটা লোক বিক্রি হচ্ছে, একটা লোক কিনছে। আপনি ক্রেতারও না বলে বিক্রি হচ্ছে তারটা বলছে। আরে একটা লোক নির্বাচনের সময় আপনি একটা দেখেন, কংগ্রেসের তো একটা দায় আছে, সে এমন একজন প্রার্থী দিল, আপনারা তাকে লড়ে জেতালেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি 34 সাল থেকে 34 বছরের সরকার বললেন, 77 থেকে 2011, আমরা কোনদিন বিপদে পড়েছি? সিপিএম একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কোন দলকে ভাঙিয়েছে? একটা না এই কালচার ছিল না তো। এখন মমতা 210 যেতে, 215 যেতে, তাতেও খাই খাই। আগের দিন মিটিং করে একসাথে ভোট দিল, আপনার মনে থাকতে পারে আমার বিরুদ্ধে প্রার্থী ছিল, একসাথে রাজ্যসভায় ভোট দিল কংগ্রেস আর তৃণমূল করে। মন্ত্রিসভার মিটিং করছে, সেখানে গৌতম দাস দক্ষিণ দিনাজপুর থেকে জিতে এসছে, তাকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে জয়েন করা। এটা কি রাজনীতি? আপনি কোনো অঙ্ক মিলাতে পারবেন? সিপিএম এই অঙ্ক মিলাতে পারবেন? এই রাজনীতির কাছেই তো আপনারা হেরেছেন, না, এই রাজনীতির কাছেই আপনারা শূন্য হয়ে এই তো বললাম, নীতিহীনতা, আদর্শহীনতা। আপনি যে কথা শুরু করলেন, আমরা আছি আদর্শের উপর ভর করে, নীতির উপর ভর করে। আর আদর্শহীনতা নীতিহীনতা কোথায় নিয়ে যায়? এখনই দেখুন, এই যে একটা লোক, এই যে হুমায়ুন কবিরের কথা বলছেন, কংগ্রেস করলো, তৃণমূল করলো, বিজেপি করলো, আবার কংগ্রেস, আবার তৃণমূল, এখন আলাদা পার্টি। জায়গাটা বুঝি, এই যে একটা জিনিস করছি, আমারও পরিস্থিতি বাধ্যবাধকতায় আমিও মোহাম্মদ সেলিম দিয়ে ওই হুমায়ুন কবিরের সাথে আলোচনা করতে, যখন তার পেছনে লক্ষ লক্ষ লোক আছে, লক্ষ লক্ষ লোক। এখন বলবেন না, এই যে পরশু দিন, আগের দিন আমাদের এখানে আমার এক বন্ধু ওখানে যাচ্ছিল, সে ওখান থেকে চিৎকার করছি যে আমি গাড়ি যেতে পারছে না, বহরমপুরে ঢোকার আগে সব ওর ইয়ে হচ্ছে, হুমায়ুন কবিরের মসজিদ, হুমায়ুন কবিরের মসজিদের শিলান্যাস হচ্ছে, এখানে এত লোক রাস্তায় জড়ো হয়েছে, মানুষ পেছনে জড়ো হয়ে গেছে। ফলে এইগুলি একটু ভালো করে, মানুষ যেখানে মৌসুদের কথা, যেখানে নিপীড়ন সেখানে জাগরণ, যেখানে সমস্যা সেখানে মানুষ, আর মানুষ যেখানে সেখানে কমিটিতে যেতে হবে, কমিটিদের পাশে থাকতে হবে। সেই সবে সব মানুষ প্রথম দিন আসবে না। বিপ্লবের পরও মৌসুদের ডাকে আসেনি একটা ভুল স্লোগানের জন্য। আপনি যেটা ভুলটা বলছিলেন, ভুল স্লোগানের জন্য বিপ্লবের পর চুয়াল্লাকে জিজ্ঞেস করে একটা বলেছিল যে আমরা তো সমাজতন্ত্র বিপ্লব হয়েছে, এখন কৃষকের সব জমির মালিকানা নিয়ে নিতে হবে, সামাজিককরণ করতে হবে। এবার কৃষক র্যালি ডেকেছে, বিপ্লবের আগে 2,20,000 জন আসেনি, তখন বলে কি ব্যাপার, 2 লক্ষ মানুষ জড়ো হতে এখন 20 জন আছে, কি ব্যাপার? মাউসুদুম বলছে তুমি সমীক্ষা করো, আত্মসমীক্ষা করো। তখন মিটিং করে দেখলো যে সে চায় জমির লোভে আছে, আর তুমি তাকে বলেছো জমি দিয়ে দিতে, সে তোমার জন্য আসবে কেন? বলে কি করতে হবে, কারেকশন করো। বলে আমরা উৎপাদন বাড়াবো, পরে প্রোডাকশন ব্রিগেড নাম হয়েছিল। উৎপাদন বাড়ালে কি হবে, পরে জমি যদি একসাথে চাষ করি, তাহলে জমির আল কমে গিয়ে জমির পরিমাণ বাড়বে, উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। কালেকটিভ ফার্মিং, তারপরে কোঅপারেটিভ ফার্মিং, এই করতে করতে হলো প্রোডাকশন ব্রিগেড। আমি যখন 85-তে গেছিলাম তখন নাম ছিল প্রোডাকশন ব্রিগেড। তাহলে একটা মানুষের অভিজ্ঞতায় মেলাতে হবে, আমি অ্যাডভান্স স্লোগান দিলে হবে না। পরে দেখলো যে ওই যেটা 20 জন এসেছিল সেখানে 20 লক্ষ এসেছে, কারণ মানুষের ভাবনার সাথে তার স্লোগান। না তাহলে কি আপনারা দেখুন, তৃণমূল কংগ্রেস মন্দির মসজিদের রাজনীতি করে তার পেছনে মানুষ জড়ো হয়েছে, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে একটা অবস্থানে পৌঁছেছে, অন্তত 77টা আসন তো গতবার বিধানসভায় তারা পেয়েছিল। তার মানে এই রাজনীতির ফসল দিচ্ছে। তাহলে কি আমি ধরে নেবো, যেহেতু মানুষ ওখানে সাড়া দিচ্ছে, তাহলে আপনারাও এবার বাধ্য হচ্ছেন যে দরকার হলে হুমায়ুন কবির যতই বাবরি মসজিদ করুক, তার পেছনে মানুষ আছে, তাই সিপিএম তার সঙ্গে যাবে। আমি অন্যটা বলছি আপনাকে, আপনি যখন বললেন এরা এই দিয়ে ফসল পেয়েছে, আবার আমরা আমাদের রাজনীতি
এই শ্রেণীনীতি এইসব আন্দোলন করে কৃষকের দাবিতে, ছাত্র দাবিতে, যুব দাবিতে, সকালে শিক্ষা এইসব দাবিতে আন্দোলন করে আমরা 67, 69, 71, 77 থেকে 2007 পর্যন্ত বা 2006 পর্যন্ত আমরা সাফল্য এনেছি। ঠিক আছে, আমরা সাফল্য এনেছি। তাই এটাও বলুন, ওরাও নীল হয়েছে। হিন্দু মহাসভা, তারপরে জনসংঘ, জনসংঘের পর জনতা পার্টি, জনতা পার্টির পর বিজেপি। বিজেপি এটা বলুন, বিজেপি কোথা থেকে এসছে? তারপরে যখন বিজেপি সব মিলেই আমি বলছি। মানুষ থাকার কথা দেখছেন তো সেই মানুষ তো এদেরকেও আমরা তুলেছি তো, আমাদের পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হয়েছি, আবার আমাদের অর্জিত অধিকার কেড়ে নিয়েছে, অর্জিত সাফল্য কেড়ে নিয়েছে। এইখানে আমাদের আত্মসমীক্ষা কি কি ভুল। এই জন্য আমরা মানুষকে সঙ্গে রাখছি সবসময়, সবসময় রাখবেন। জানতো মানুষকে, মানুষের সাথে থাকতে হবে। মানুষকে কখনো অবজ্ঞা করলে আপনি কোনো কমিউনিস্ট পার্টি মানে কোনো পার্টি টিকতে পারে না। এক্স্যাক্টলি। সুতরাং এই জায়গায় আজকে এখন ভারতবর্ষের 1749টা পার্টি। আমাদের গর্ব কোথায় জানেন তো? 6টা হচ্ছে ন্যাশনাল পার্টি, তার মধ্যে সিপিআইএম আছে একমাত্র লেফট। এটা খেয়াল রাখবেন। বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে এইসব ছোট ছোট আছে তো, তৃণমূল মাঝখানে ঢুকে গেছে ন্যাশনাল পার্টি, ওই মুকুল রায়ের কাজটা দিতে, তারপর আবার উপরে গেছে। এই 1749, 54টা হচ্ছে স্টেট পার্টি। এই বাজারে এই দলগুলি আপনি যেরকম প্রতিদিন রেজিস্ট্রেশন হয়, ওই যে ওই নতুন দলগুলো রেজিস্ট্রেশন হয়, তো পেলে তো ও আরেকটা 1750 হয়ে যাবে। এই রাজ্যে আরো দল বেড়ে যাবে। এই রাজ্যে এখন 6টা ন্যাশনাল পার্টি থাকবে, আর রাজ্য পার্টি হচ্ছে 2টো, একটা তৃণমূল, একটা হচ্ছে ফরওয়ার্ড। এই 8টা পার্টি। এই আপনি 8টা পার্টির মিটিং ডাকে, যখন সর্বদলীয় মিটিং ডাকে তখন 8টা পার্টি। এই কথাগুলি আপনাকে মাথায় রাখতে হবে যে এই সংসদীয় গণতন্ত্রের নিয়ম কানুনগুলিও আবার চর্চা করতে হবে। বিপ্লবী আমাদের পার্টি কর্মসূচি, পার্টি গণতন্ত্র, বামপন্থী আন্দোলন, তার কর্মসূচি, তার ইশতেহার, এগুলি যেমন পাশে রাখতে হবে, আবার সংসদীয় গণতন্ত্রের নিয়ম কানুন সম্পর্ক অবহেলা না থাকলে সংসদীয় ব্যবস্থায় লড়াই হয় না। এই যে এখন অ্যাসেম্বলি কিরকম চলছে, আর আমাদের সময় অ্যাসেম্বলি কি চলছিল। এখন বিমান ব্যানার্জির কাছে জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আপনি বিমান ব্যানার্জি 1 to 1 জিজ্ঞেস করুন, উনি পড়েন। উনি আমায় অনেকবার বলেছেন কি আলোচনা হতো, কত উন্নত মানের, আর এখন কি আলোচনা হয়। আমি বলি একদম। হ্যাঁ, আমি দেখলাম যে একটা লম্বা সময় আপনার সঙ্গে যে কথাবার্তায় কাটলো, আমি অনেক কিছু শিখলাম। আপনারা এত বছর ধরে রাজ্য রাজনীতিতে সংশ্লিষ্ট থাকার ফলে আমার এই জ্ঞানের তো একটা ব্যাপার আছেই, যেখানে কোথাও কোথাও আমাকেও আপনার জ্ঞানের কথা উৎস শুনে কিন্তু মানুষ, এটা খেয়াল রাখবেন। এই জ্ঞানের শুনুন, সবসময় হচ্ছে আমরা রাজনৈতিক শিক্ষা বলি যে আত্মশিক্ষা, আত্মনুশীলন একটা দিক, পাঠ করা মানে পড়া আর কি, যে কোনো বই পুস্তক পড়া। আরেকটা হচ্ছে আন্দোলন সংগ্রাম থেকে শিক্ষা নেওয়া, জনগণ থেকে শিক্ষা নেওয়া। এই শিক্ষা মানে তাই, শিক্ষা মানে পুঁথিগত বিদ্যা নয়। না, শিক্ষা সেই মানে সবসময় রাজনীতির প্র্যাকটিক্যাল তো সবসময় প্রয়োগে মাঠে, প্রয়োগে রাস্তায়। প্রয়োগে কোনটা কার্যকরী হচ্ছে, তখন দেখবেন আপনার কনফিডেন্স বেড়ে যায়। একটা শিক্ষা গ্রহণ করলে যে পাঠ্যবন্ধুদের কাছে আমিও শিখলাম, আপনার প্রশ্ন থেকেও আমার কিছু শিক্ষা হলো যে কোন জায়গায় আমাদের ল্যাপস হচ্ছে। আমি তো আমার মাথায় ঢুকে গেছি যে আপনি কোন জায়গায় হিট করতে চাইছেন, আমি বুঝেছি। তাহলে আমার সেইগুলির জন্য প্রস্তুতি নিতে হবে, আমার সেইগুলির সঠিক উত্তর যেগুলি দিলাম, আর যেগুলি সম্পূর্ণ হলো না, অসমাপ্তটাকে সমাপ্ত করতে হবে। আমার কাছে একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, আরেকটু ছবিটা পরিষ্কার হওয়ার পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আপনাদের যে জোট রাজনীতির সমীকরণটাও আরেকটু স্পষ্ট হবে, কে কোথায় কোন আসনে লড়ছেন সেগুলো প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তারপরে আরেকবার আমি আপনার কাছে আসবো এবং ওটা যে লড়াইটা 26-এর লড়াইটা, সেই লড়াইয়ের প্রস্তুতি নিয়ে একবার আপনার সঙ্গে কথা অবশ্যই বলবো। অবশ্যই মূল লড়াইয়ের, নির্বাচনী লড়াইয়ের মূল হচ্ছে জনগণের ইস্যুগুলি, সমস্যাগুলি কি, সমাধানের পথ কি, কে কি বলছে। এটা হচ্ছে নির্বাচনী লড়াইয়ের মুখ্য বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার ধন্যবাদ জন্য। আপনাকেও। পার্থ বন্দ্যোপাধ্যায়কে আমি সংবাদ পাঠক হিসাবে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু আজকে এই মুখোমুখি একটা 1 to 1 আলোচনায় আপনাকে পেয়ে আমিও খুব কৃতজ্ঞ। রবীন্দ্রবাবু, আমি এর আগেই আপনাদের বলেছি, দাপুটে বিধায়ক ছিলেন প্রায় 1.5 দশক রাজ্য বিধানসভায়। সেই সময় আমি ওনাকে দেখেছি, মুখ্য সচেতক ছিলেন এবং দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন এক সময়। এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় কমিটি, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য। তার কাছ থেকে আমরা শুনছিলাম যে কেন্দ্রীয় কমিটি না, এখন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য। এখন কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য। আমরা শুনছিলাম যে কি প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা, এবং আগামীতে আমরা কি চেহারা দেখবো। এবারের যে লড়াই, সেই লড়াই কিন্তু সিপিএম এর কাছে 21-এর থেকেও কঠিন লড়াই, কারণ এবারে তাদের বিধানসভায় ফিরে আসার লড়াই।
ধন্যবাদ আপনাদেরও, ছিলেন আমাদের সঙ্গে, আপনারা দেখছেন আই নিউজ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।